শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? চৈত্রের ক্লান্ত দুপুর পেরিয়ে এই চমৎকার সন্ধ্যায় আমি চৈতি ফারহানা হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানের তারা নিয়ে। শুরুতেই দেখে নেওয়া যাক কি কি থাকছে আজ তোমাদের জন্য। শিশুদের অস্বাস্থ্যকর পানি ব্যবহার, কৈশোরে ধূমপানের অভ্যাস, সিন্ড্রেলা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর, শিশুর নিরাপত্তা ও মায়ের কাজের স্বীকৃতি। চৈত্রের অসহনীয় গরম থেকে খানিকটা শান্তি পেতে আমাদের মন খুঁজে বেড়ায় গাছের ছায়া, বৈদ্যুতিক কিংবা হাত পাখা, এয়ার কুলার আর ঠান্ডা পানি। প্রকৃতিতে চলছে তীব্র তাপদাহ, তাতেই প্রাণ ওষ্ঠাগত শিশুদের। এই গরমের হাত থেকে বাঁচতে দুরন্ত শিশুর দল তাই ঝাঁপ দিচ্ছে জলাশয়ে। নোংরা কিংবা দুর্গন্ধযুক্ত দূষিত পানি কোনো কিছুই যেন তাদের আটকে রাখতে পারে না। শহরের বুকে টলটলে জলের অভাব, এই দৃশ্যই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা। ময়লা নাকি ভালো এটা আর জানার দরকার নেই, ঠান্ডা লাগছে ভালো পানি দেখছি তাই নামছে। চৈত মাসে রোদ, এখন এই যে মাথা মুথা ঘুরাইতেছে, কলের পানি চাপতে চাপতে কলের পানি গরম, হাত মাত ব্যথা হয়ে গেছে। এই জায়গায় পচা খারাপ হোক, এই জায়গায় কিছু আরাম পাইছি। রাজধানীর হাতির ঝিলে এমন দৃশ্য প্রতিদিনের। দীর্ঘ সময় এমন নোংরা পানিতে গোসল করে তাদের অনেকেই আক্রান্ত হচ্ছে নানান চর্মরোগে। খাইলে গুছলে হয় তাও ভালো লাগে, গরমের ভিতরে গোসল করতে, এই পানিতে অনেক ঠান্ডা হলে গোসল করতে ভালোই লাগে। অন্যদিকে চৈত্রের কাঠফাটা রোদে রাজধানীর রাস্তার পাশে বসেছে নানান রকম পানীয়র দোকান। কোনোটিতে বিক্রি হচ্ছে লেবুর শরবত, কোনোটিতে আবার স্যালাইন পানি, যাতে ব্যবহৃত হচ্ছে মাছে দেওয়ার বরফ, স্যাকারিন এবং দূষিত পানি। বরফটা ভালো, একবার 100 বার ভালো, কেন এটা আমাদের অর্ডারই দেওয়া, যারা পরিষ্কার করে বানাইবে, এটা আমাকে ওই শরবত বেশি না। আর যেটা মাছের বরফ এটা আলাদা। অনেকে আছে স্যাকারিন মিলা, আমদা মিলাই না। স্যাকারিন দিতে যে পয়সা লাগে সিঁড়ি কিনতে এই পয়সা লাগে। বিক্রেতারা দায় এড়িয়ে গেলেও খোলা রাস্তার পাশেই এই সস্তা পানীয়গুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তা স্বীকার করছে শিশুরাও। এটার মধ্যে কি কে দেয় তা জানি না, কিন্তু খাইতে ভালো লাগে। লেবু দেয়, এই স্যালাইন দেয়, এসব খেতে মজা লাগে। মা বাবার সাথে থাকলে খায় না। চিকিৎসকদের মতে শিশুদের দীর্ঘ সময়ের অসুস্থতার কারণ হতে পারে এসব পানীয়। যদি রাস্তায় যে সমস্ত পানি পাওয়া যায় সেই সমস্ত পানিতে তারা যদি বরফ তৈরি করে, এই বরফটাও তো জীবাণুমুক্ত নয়, জীবাণুযুক্ত রয়েছে। সুতরাং এই বরফটা যখন ওই পানির ভিতর দিচ্ছে তখনও জীবাণু ছড়াচ্ছে। জীবাণু ছড়ানোর কারণে তার ওই যে রক্ত আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এগুলো ছড়াচ্ছে। রাস্তার পাশে দূষিত পানীয় অনেক সময় জেনে কিংবা না জেনে শিশুরা পান করছে এবং তাতে ছড়িয়ে পড়ছে নানান রোগ ব্যাধি। শিশুদের এসব থেকে বাঁচাতে হলে প্রয়োজন প্রশাসনিক পদক্ষেপ। গরম যে অসহনীয় তা বলাই বাহুল্য, তাই বলে কি আমরা দূষিত আর অস্বাস্থ্যকর পানীয় ব্যবহার করব? অবশ্যই না। আমাদের সুস্থতা আর সদভ্যাসের ব্যাপারে আমাদের ছোট থেকেই সচেতন হওয়া উচিত। ধূমপান বিষপান, এটি নীরব ঘাতকের মতো কেড়ে নেয় মানুষের মূল্যবান জীবন। এই কথাগুলো সবারই জানা, তারপরও এই নেশায় আসক্ত হয়ে সবাই যেন নিজেকে খুন করতে ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বছরে বাংলাদেশে প্রায় 57,000-এর মতো মানুষ তামাক ব্যবহারজনিত নানা সমস্যায় মৃত্যুবরণ করে। শারীরিক অক্ষমতার শিকার হয় আরও প্রায় 4 লাখ মানুষ। ধূমপানের এই নেশায় সাধারণত মানুষ আসক্ত হয় শিশু ও কিশোর বয়সেই। আমার অনেক বন্ধু আছে যারা সিগারেট খায়, মানুষকে এটা দেখানোর জন্য তারা সিগারেট খায়, ফার্স্টে খায় কিন্তু পরবর্তীতে তার আসক্তি হয়ে যায়, তার জন্য তারা ছাড়তে পারে না। বন্ধু দেখ এটা একবার টান দে, তো ও মনে করছে না এটাতে কত মজা, ও টান দিছে তো ওইখান থেকে হয়তো আর শুরু হয়ে গেছে না এটা অনেক মজা, সবাই খাইতেছে তো আমিও একবার খাই। অধিকাংশ নেশাগ্রস্ত শিশু কিশোর মনে করে সিগারেট বড় হয়ে ওঠার ও স্মার্টনেসের প্রতীক, যদিও অন্যরা তাদের স্মার্ট মনে করে না মোটেই। সিগারেট খাওয়া ছেলেরা মনে করে যে তাদেরকে খুব স্মার্ট লাগে, কিন্তু তাদেরকে সেরকম স্মার্ট লাগে না। ক্লাসমেটরা যারা সিগারেট খায় তাদের ওদের গন্ধর কারণে তাদের সাথে মিশতে ভালো লাগে না আর কি। অল্প বয়সে সাধারণত কেউই স্বাস্থ্য নিয়ে ভাবে না,
তাদের অনুসন্ধানী মন এই নিষিদ্ধ জিনিসের একবার স্বাদ নিতে চায়। এরপর এটি তাদের সঙ্গী হয়ে তাদের মৃত্যুর দিকে নিয়ে যেতে থাকে ধীরে ধীরে। আবেগে বা বিভিন্ন হলিউড স্টার বা স্টারদেরকে ফলো করতে গিয়ে তারা হয়তো ভাবের জন্য বা যে কারণে ফ্যাশন করে হোক সিগারেটটা ধরে, কিন্তু আসলে আলটিমেটলি এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। অ্যাকচুয়ালি হচ্ছে ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যাক্ট আমার কাছে মনে হয়, যে মানে ও কীভাবে নার্সিংটা হচ্ছে, নার্সিংটা কীভাবে হচ্ছে। শুধু যে স্মোক করে যে হতাশাগুলো কাটানো যাবে সেটা, এটার অনেক ওয়ে আছে আমার কাছে মনে হয়। যে মানে আমি লেখালেখি করতে পারি, আমার হচ্ছে যে মনে করেন যে বিভিন্ন খেলাধুলা করতে পারি। ছেলেমেয়েরা ছোট ছোট যারা, তাদের কৌতূহলটা বেশি, কিউরিসিটি। তারা বাবাকে দেখে, চাচাকে দেখে, টিচারকে দেখে, মনে করে দেখা যাক লুকিয়ে খেলে কেমন লাগে। এই যে কিউরিসিটিটা, কৌতূহলটা, এই কৌতূহলটা তাদেরকে ধূমপানের দিকে আসক্ত করে। এখন আমেরিকাতে বলা হয় বি স্মার্ট ডোন্ট স্টার্ট, অর্থাৎ তুমি যদি স্মার্ট থাকতে চাও তাহলে সিগারেট স্টার্ট করবে না। দুষ্টুমির বশে একবার যখন সিগারেট হাতে নেওয়া হয় তখন বোঝাই যায় না এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে পা দিচ্ছে তারা। এখন থেকে আমাদের বলা উচিত বি স্মার্ট ডোন্ট স্টার্ট। যে অভ্যাসগুলো আমাদের জীবনকে অন্ধকার করে দেয় সেই অভ্যাসগুলো আমাদের শৈশবের কৌতূহলে ঠাঁই দেওয়া উচিত নয়। আর আমাদের রঙিন সম্ভাবনাময় শৈশবকে সুন্দরভাবে কাজে লাগাতে পারলে সাফল্য ধরা দেবেই, যেমনটা পেয়েছিল সিন্ডারেলা। ছোটবেলায় সিন্ডারেলা পড়ে সিন্ডারেলা কিংবা রাজপুত্রের সাথে নিজেদের মেলায়নি এমন কেউ কি আছে? মনে হয় না। মাকে হারিয়ে সৎ মা আর সৎ বোনদের অত্যাচারে কতই না কষ্ট পেয়েছে সিন্ডারেলা। তার দুঃখে কেঁদেছে যুগ যুগ ধরে হাজারো শিশু মন। সারাদিন চিমনির পাশে বসে কাজ করতে হতো বলে তার সারা গায়ে ছাই লেগে থাকতো, তাই তার নাম হয়েছিল সিন্ডারেলা। তার কষ্ট দেখে মনে হচ্ছিল তার দুঃখের জীবন বুঝি আর শেষই হবে না। শান্ত আর আত্মপ্রত্যয়ী মেয়ে সিন্ডারেলার দুঃখের অবসান হয় একজোড়া কাচের জুতোর কল্যাণে। রূপকথার এই রাজকন্যা এবার এসেছে সেলুলয়েডের পর্দায়। ডিজনির মাধ্যমে ঘটেছে তার নতুন আবির্ভাব। বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিন্ডারেলা এবং এর মধ্যে পেয়েছে ব্যাপক সাফল্য। সুযোগ পেলে অবশ্যই দেখে আসতে ভুলো না তোমাদের বন্ধু সিন্ডারেলাকে। সিন্ডারেলা একটি রূপকথার চরিত্র যার সাথে বাস্তবের তেমন কোনো মিল নেই, তবুও এর থেকে আমরা শিক্ষা নেই। আমাদের ইতিহাসে এমন অনেক নায়ক আছেন যাদের জীবন আমাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। 1949 সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। বাংলা ভাষা এবং বাঙালি জাতিসত্তার জাগরণের পেছনে অসামান্য অবদান রাখা এই মহান শিক্ষাবিদদের প্রতি শ্রদ্ধা রেখে রাজধানীর ধানমন্ডি 27 নম্বরে তারই দৌহিত্র জিয়া হক নির্মাণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর। জাদুঘরে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রতিদিনের ব্যবহৃত নানান সামগ্রী এবং তাকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ও শেরে বাংলা একে ফজলুল হকের চিঠি সহ আরও অনেক দুর্লভ জিনিসপত্র, যাতে নতুন প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে গভীরভাবে। এখানে এসে আমি তার ছবিগুলো দেখেছি, তার ব্যবহার করা আসবাবপত্রগুলো দেখেছি, তিনি কি করতেন, বই পড়তেন তা আমি দেখেছি। পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর সাথে ওনার অনেক ছবি আছে, তা দেখেছি। আমেরিকায় তার অনেক ছবি দেখেছি। একই জাদুঘরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস, ইসলামী চিন্তাবিদ ডক্টর সিরাজুল হক এবং কন্যা মাহজুজা হকের নানা স্মৃতিচিহ্ন। আমি বলেছি আসলে সত্যি কথা, আমরা তাদের মতো হতে পারিনি। আমার বোনরা বলতো যে আমাদের জেনারেশনের পরে কেউ তাদের মনে করবে না। আমার মধ্যে একটা ইগো এসে গেল। ওই ইগো আসাতে আমি তখন ভাবলাম যে ওকে আমি দেখি চেষ্টা করে কিছু পাই কিনা। বাঙালির ইতিহাসে যে কজন ক্ষণজন্মা বিদগ্ধ ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মাঝে অন্যতম। নিজের জীবনে ইসলামী অনুশাসন কঠোরভাবে মেনে চলেও মুক্তবুদ্ধি সম্পূর্ণ শহীদুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক। এই জাদুঘরটি দেশের প্রজ্ঞাবান মানুষদের সম্পর্কে জানতে শিশু কিশোরদের অনুপ্রাণিত করবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের বাংলা ভাষাকে স্বরূপে এগিয়ে দিয়েছেন অনেকখানি। এভাবেই যুগ যুগ ধরে আমাদের কৃতি সন্তানেরা বাংলাকে করেছে ঐশ্বর্যমণ্ডিত। আজকে যারা শিশু তারাও আমাদের আগামীকে করতে পারে সাফল্যমণ্ডিত, যদি তাদের শৈশব থাকে শঙ্কাহীন এবং নিরাপদ।
প্রতিহিংসা কি শিশুরা বোঝে না, হয়তো তারা জানে না অর্থের সঠিক ব্যবহার, অথচ অর্থের লোভে কিংবা কোন্দলের কারণে এই শিশুদেরই হতে হয় অপহরণের শিকার। অপহৃত এসব শিশুদের মাঝে কোনো ভাগ্যবান শিশু হয়তো প্রাণ নিয়ে ফিরতে পারে বাবা মায়ের কোলে, অনেকেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বছরের প্রথম 2 মাসেই অপহৃত হয়েছে 80টি শিশু। এদের কাউকে কাউকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। এভাবেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে শিশুরা। একা একা চলাফেরা করি, ভয় লাগে না, বাবা মা কিনে করে না। ভয় তো লাগেই, কিন্তু এখানে না খেললেও তো অন্য জায়গায় খেলা যায়। আম্মু মাঝে মাঝে নিয়ে যায়, তাছাড়া আমি একা একা সবসময় যাই। আম্মু আমাকে বলে কি বাইরে যেও না, তাহলে তোমাকেও ধরে নিয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা সহজে প্রলুব্ধ হয় বলে অপরাধীরা অপহরণের জন্য শিশুদেরই লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছে। আর সার্বক্ষণিক চোখে চোখে রাখতে না পারার কারণে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুরাও অপহৃত হচ্ছে। আমরা তো পেপার পত্রিকা খুললেই দেখি শিশু অপহরণ হচ্ছে, মার্ডার হচ্ছে। গাজীপুরে একটা মার্ডার হলো, শিশু অপহরণ হয়েছে, বাচ্চার কোনো উদ্দেশ্য পায় না, প্রায় জায়গায় পেপার পত্রিকায় শোনা যায়। তো অতএব নিজের মেয়েকে নিজেই দিয়ে আসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে তৎপর হলেও বর্তমানে শিশুদের নিয়ে ঘটে যাওয়া অপরাধের ব্যাপকতায় তারাও যেন চিন্তিত। তবে যে কোনো সমস্যায় সার্বক্ষণিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা। প্রত্যেকেরই সহযোগিতা দরকার। শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। পরবর্তীতে স্কুল টিচার স্কুলে যখন যাচ্ছেন তার নিরাপত্তার দায়িত্ব স্কুলের, পাশাপাশি আমরা তো অবশ্যই আছি। বদলে যাওয়া সামাজিক পরিস্থিতি এবং অর্থ লালসা শিশু অপহরণের মতো অপরাধের জন্ম দিলেও কেবলমাত্র নিরাপত্তা রক্ষীদের কার্যক্রমই নয়, বরং পরিবার থেকেও একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। তাহলেই এমন অনাকাঙ্ক্ষিত সমস্যার হাত থেকে রক্ষা করা যেতে পারে শিশুদের। শিশুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, যদিও আমাদের দেশে শিশুদের নিরাপত্তার পুরো দায়িত্বটা নেয় পরিবার, আর পরিবার আগলে রাখেন মা। তোমার মা কি করেন? তোমার বাবা কি করেন? ডাক্তার। মা কি করেন? কিছু করেন না, হাউসওয়াইফ। এমন প্রশ্নের এমন উত্তর পাওয়া যায় প্রায় সব সময়। যে মায়েরা কোনো দাপ্তরিক কাজ করেন না, ঘরের কাজ করেন, তাদেরকে প্রায় শুনতে হয় তারা কিছু করে না। বাবা ক্রাইম রিপোর্টার, মা তেমন কিছু করে না, হাউসওয়াইফ। বাবা মাছের ব্যবসা করে, মা গৃহিণী, কিছু করে না গৃহিণী। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের টিচার, মা তেমন কিছু করেন না, মা হাউসওয়াইফ। আসলে কি তারা কিছু করে না? বাংলাদেশের অনুদ্ঘাটিত নারীর অবদান অনুসন্ধান প্রতিবেদনে বলা হয় যে নারীরা গৃহস্থালির কাজ করেন তারা দিনে প্রায় 16 ঘন্টা কাজ করে থাকেন এবং কোনো মজুরি পান না। সন্তান লালন পালন, রান্না এসব মিলিয়ে মোট 54 ধরনের কাজ তারা নীরবে করে যান, যার কোনো বিনিময় মূল্য পাবার কথা চিন্তাও করেন না কখনো। মানুষ বলে যে চাকরি করে, তারা আসলে অনেক কাজ করে, ঘরের কাজগুলো দেখা যায় না, বোঝা যায় না, অনেকেই বোঝে না। কিন্তু আমরা আসলে বাইরের থেকে ঘরের কাজগুলো কিন্তু আরও বেশি করি। সারাদিন পরিশ্রম করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, বাসা রান্না বান্না কাজকর্ম থাকে সেগুলো করি। যে কেউ ভালো বলবে কি বলবে সেটা আশা করি না কখনো। আমি যে সারাদিন ঘরে কাজ করি, এর মধ্যে আমার বাচ্চা সুস্থ থাকলে, মানুষের মতো মানুষ হলে, এটাই আমার পাওয়া। মারা যদি বা স্ত্রীরা যদি ঘরের সংসার না সামলাতো, পুরুষের তো বাইরে যেয়ে ইনকাম করতে পারতো না। নারীর এই কাজের যদি আমরা মূল্য ঠিক করি, তাহলে আমাদের যে জিডিপি আছে, জিডিপির 76.something সমপরিমাণ। যেখানে এটা 50-50ও না, 76, তার মানে এটা তো হিউজ কন্ট্রিবিউশন। মায়েদের কোনো চাওয়া নেই, তাদের চাওয়া সন্তান যেন ভালোভাবে গড়ে ওঠে। আমরা সন্তানরা তার এই অনুভূতির কতটুকু মূল্য দিতে পারি? কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়া মাকে কি কখনো বলেছি, মা কেমন আছো? বন্ধুরা, আজকের মতো সময় ফুরিয়ে এলো। তোমরা মাকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেশের টিভি চ্যানেল দেখো, কানেস্তারা দেখো। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারায়, তা আমাদেরকে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেইল করতে পারো info@kanestara.com এ। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.kanestara.com এ। দেখা হবে আবারও, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।